এই কথাটা ইসরায়েলের সরকার বলল না, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলল না, বলেছে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। তাহলে এক্ষেত্রে আপনি ও মাই গড, মানে মানে হঠাৎ কেন এই উনি বাংলাদেশে টার্গেট করলেন, এগুলো প্রশ্ন এক। আর দ্বিতীয় হচ্ছে যে যে এর পিছনে আপনি ভারতের কোনো চক্রান্ত খুঁজে পান কিনা, যেহেতু উনি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। এই গত 2 দিন আগে ভারতের ইসরায়েলের যে রাষ্ট্রদূত কাজার, রিউভেন কাজার, উনি কি বলছেন? বাংলাদেশে আমাদের কাছে তথ্য আছে, বাংলাদেশে হামাসের প্রশিক্ষণ হচ্ছে এবং এখানে হামাসের স্টাইলে কিছু ঘটবে। উনি বলতে গেল করে এটা ইসরায়েলের সাথে সম্পর্কে আমেরিকা ভারতের ক্ষমতা নেই ওদের পারমিশন অফ দ্য হেডকোয়ার্টার কথা বলা জরুরি বিষয় নেই। তাকে বলছে, সে বলছে, তাকে সে বলছে কেন বললো সে? অর্থাৎ ইসরায়েলকে দিয়ে আবার আমাদের সাথে একটা সমস্যা সৃষ্টি করতেছে। খেয়াল করবেন, ইসরায়েল যাই হোক এমন একটা দেশ, সায়েন্স টেকনোলজি, এআই এবং টেকনিক প্রচন্ড আগে আছে। মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় জিনিস হল ইসরায়েল জ্ঞান বিজ্ঞান আগে আছে এবং নোবেল পুরস্কারের মধ্যে একটা মেজর অংশ ইসরায়েল আছে। মুসলমানরা জ্ঞান চর্চা করে না, ওরা জ্ঞান চর্চা করছে। এগুলি গুরুত্ব দিয়ে ইসরায়েল যদি তার মনে করে ইসরায়েলের মেশিনগুলি বাংলাদেশে আসছে কেন, কিভাবে আসছে, এই যে আপনি গোয়েন্দাবৃত্তি করতেছেন, ওদের কাছে অনেক কিছু ওরা বলছে আমরা দেখতেছি, তার মানে কি আমাদের মনিটরিং করতেছে তারা। ইসরায়েলের মধ্যে দেশ যদি ভারতের সাথে মিলা দুঃসমস্যা শুরু করে, কিন্তু হাতে ভাই, যেগুলো আমেরিকা লয়ে যায়। কিন্তু জনাব সিনা সাইদ, আমি তো জানি আমাদের দেশে কোনো হামাস নাই, তাহলে তারা কেন বলতেছে যে বাংলাদেশে হামাস আছে? আমাদের নাই, কিন্তু তারা বলছে যে আমাদের কাছে তথ্য আছে, অর্থাৎ একটা অশরী সংকেত দিয়ে দিল যে আমরা তোমাদেরকে কিন্তু পছন্দ করতেছি। পাশাপাশি বলছে পাকিস্তানও আছে, অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আছে এবং আমরা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতেছি। অতএব ভবিষ্যতে আমাদের কি সন্ত্রাসী আস্তানা বলা হবে? ভারতের বাংলাদেশ সন্ত্রাসী আছে, কতগুলো ইঙ্গিত আছে কিন্তু। আমাদের সামনে চ্যালেঞ্জ গুলো কিন্তু সোজা না। তারেক রহমানের সামনে কিন্তু এক্সটার্নাল চ্যালেঞ্জ কিন্তু মারাত্মক চ্যালেঞ্জ। আপনারা যারা ভাবতেছেন চীন গেলে সব হয়ে যাবে, কথাবার্তা হবে, খাওয়া দাওয়া হবে, ডিসিশন পাবেন, বাস্তবায়নের ক্ষেত্রে যে বাস্তবতা আছে সেই বাস্তবতার সাথে কি আছে, একদিকে আমেরিকা আছে, একদিকে ভারত আছে। ভারত যদি আপনাকে গঙ্গা চুক্তি না করে, একসময় তো বলছি মমতার জন্য পারতাছি না, হ্যাঁ, পশ্চিমবঙ্গ, এক সময় রিপোর্ট করেছে এক মমতা নির্মমতায় ভেস্তে গেল গঙ্গা চুক্তি। এখন তো মমতা নাই, এখন হচ্ছে না কেন? এখন মমতার দাদা চলে এসেছে। মমতা তো কথা বলছে, এই তো বলে দিব পানি দূরের কথা, উল্টা পানি লয়ে যাবো, পানি জাহাজটা ফিরে নিয়ে যাবো। তাহলে কি দাঁড়ালো? তাহলে বুঝতে চেষ্টা করেন যে হয় নাই। কংগ্রেস সরকারের সময় গঙ্গা চুক্তি হয়েছিল 1980 বলে। এই গঙ্গা চুক্তি এখন রিনিউ করার সময় এসেছে। এইটাও চিন্তা করতে হবে সরকারের। আমি যদি গঙ্গা চুক্তি ঠিক করতে চাই, তাহলে তো ভারতের সম্পর্ক ভালো না, দরকার। আমি কি সার দেবো তাকে? সে তো সারছে ব্যাপার কাছে। কোন দিকে দেবো? আমি হাসিনা দিকে দিব, আওয়ামী লীগের দিকে দিব, নাকি ওই তিস্তা ব্যারাজ করবো? নিজের টাকাটা করবো, নাকি লোন নেবো? আছে তো। কাজে এগুলি চিন্তা করে নিতে। এগুলি এখানে একটু বাস্তব কথা। আমার একটু না, আমি একটু ইসরায়েল নিয়ে একটু একটা কথা বলি। এরকম কি হতে পারে যে মানে আহ, অনেকেই বলেছে যে এই ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পরে আসলে ইসরায়েলের নতুন শত্রু হবে তুরস্ক এবং পাকিস্তান। হ্যাঁ, এই দুইটা। এখন ভারত কি চায় যে আসলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও জড়িয়ে দিতে? তার ফলে আসলে যদি ইসরায়েল বাংলাদেশে বা পাকিস্তানে বোমা বর্ষণ করে, যেটা ওই গাজা টাজায় করেছে, মানে একটা থ্রেট দিয়ে দিল বাংলাদেশকে যে দেখো আমার কথা না শুনলে কিন্তু এইভাবে এইভাবে ঝামেলা কিন্তু আসতেছে, এরকম হতে পারে নাকি? তা না হলে তা না হলে ঝামেলা, একটা রাষ্ট্রদূত এই কথা সে বলতেই পারে না। না, না পারে না। এটা ইসরায়েলের আপনি ভুল রাষ্ট্রদূত। করতেছেন। রাষ্ট্রদূত যে এনটাইটেল, তাকে বলা হয়েছে তুই বলে দাও। সে বলছে। তাকে বলা হয়েছে। না, সে তো দিতে বলে নাই। তার মানে সে বলার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এসে বলছে, আপনার মনে হয়? অনুমতি নেয় নাই। তাকে বলা হয়েছে এটা বলো। অনুমতি নেবে কেন? আচ্ছা। বলা হয়েছে তুমি এটা বলো। সে তো সব জানে। বাংলাদেশে শুনেন, এই যে ভারতের পশ্চিমের বর্ডারটা আছে না? হুম। এখানে ইসরায়েলের গোয়েন্দা বিদ্যা আছে। আপনি একটু সামরিক বৈশিষ্ট্য আলাপ করেন, যারা বর্ডার ঠিক করে, ডিপ্লোম্যাটরা। ইসরায়েল কিন্তু সম্পৃক্ত আছে। আর তারও একটা প্ল্যান আছে।
এবং তাহলে এবং এখানে আমেরিকার ইসরায়েলের প্ল্যান আছে কিন্তু। এবং ভারতে যে আপনি বলছেন যে বাংলাদেশের বর্ডার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অফিস আছে, এদের সঙ্গে সব হিন্দুরাই কাজ করতেছে এদের সঙ্গে। আমি তো একবারই বললাম যে ইসরায়েল এই প্রথম, এই ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নাই। এই প্রথম ইসরায়েল অফিসিয়ালি সে কিন্তু আমাকে যুদ্ধের সময় সাহায্য দিতে চেয়েছিল, আমি নিইনি সেটা। ইসরায়েল, এই ইসরায়েল প্রথম সরাসরি প্রথম বলল বাংলাদেশের বিপক্ষে, অর্থাৎ ভারতের পক্ষে চলে গেছে। খেলাটা বুঝেন সামনে কি খেলা আছে। ভারত ইসরায়েল এক হয়ে গেছে। এখানে আমেরিকা কি কোন দিকে যাবে? মধ্যপ্রাচ্যে ইরানকে ছাড় দিয়ে দিচ্ছে, বুঝলাম কত দিবে সামনে বোঝা যায়। এখন এখন মন্তব্য করা যাবে। এখন যদি ট্রাম্প চক্রটা ঘুরাই দিয়ে নিয়ে আসে, আপনি কি করবেন? আবার আমেরিকার সাথে যদি আপনার চুক্তি আছে, ট্রেড চুক্তি করছেন, ভালো করছেন, আরো ২ টা চুক্তি আছে, যিশু মিয়া চুক্তি, আকসা চুক্তি। আকসা, একটা গোয়েন্দা লেনদেন, আর একটা হচ্ছে অস্ত্র ক্রয় বিক্রয়। এই ২ টা মানে চুক্তি চাপ সামরিক। আছে, সামরিক চাপ আছে। যদি হয়ে যায় তাহলে বাংলাদেশে কিন্তু আমেরিকার আনাগোনা বেড়ে যাবে। কারণ সম্পদ আছে কিন্তু এখানে। আর আমি যেখানে একটা সম্পদ আছে আমেরিকা হাত দিবে। আমি একটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে নাকি আমেরিকার লজিস্টিক ফ্যাসিলিটিস টিমকে একটা অফিস করতে দিছে। তারা ওই যে সামরিক সরঞ্জামের যে নষ্ট এগুলো ঠিকঠাক করা, মেরামত টেরামত এগুলো করবে। মানে আমি তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে আমি এটা নিশ্চিত হতে পারি না, এই কারণে আমি বলি না, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা হতে পারে নাকি এরকম। বিগত সরকারের আমলে হুম। আমাদের ডিজিটিভ অফিসে ব্রড অফিস ছিল। কে বলতেছে? অফিসাররা বলতেছে। বিডিআর হত্যাকাণ্ডের সময় যার ওয়াইফ ছিল বলতেছে আমাদের সামনে আইসা হিন্দিতে কথা বলছে। খেয়াল করেন। হাসিনা সরকারের আমলে যদি এটা ঘটে থাকে, একটা গোয়েন্দা সংস্থা এসে গেছে, আমেরিকা এসে গেছে, এটা অবিশ্বাস করা কি আছে? এই কি বলে? বলছি যে আমাদের তো শুনেন সমস্যা হচ্ছে জানেন? গরিব দেশ, সমস্যা বেশি, জনসংখ্যা বেশি, বুদ্ধিজীবী বেশি, দালাল বেশি, চামচা বেশি, বেইমান বেশি, এবং হানি ট্র্যাপ শিকার হওয়ার জন্য লোক দাঁড়ায় আছে। এই সমস্ত কারণে এখানে সরকার ইচ্ছা করল, অর্থাৎ তারেক রহমান যদি শতবার চেষ্টাও করে যায়, তারপরে দেখবেন তার ভিতর থেকে লোক বসে রয়েছে যারা প্রতিটা কাজের মধ্যে কোনো বাধা দেবে। তিনি বুঝতে পারবেন বা বুঝতে পারবেন না, করার কিছু থাকবে না। এইটাই কিন্তু আমাদের বড় সমস্যা বলছে। আমাদের শত্রু তো ঘর শত্রু বিভীষণ। আমার শত্রু তো অন্য না, আমার বড় শত্রু তো আমার নিজের ঘরে রয়েছে। বিএনপির ভিতরে এই মুহূর্তে বিএনপি শাসন করতেছে কারা? হাইব্রিড এর সংস্কার মাঠে ছিল কারা? তারা কোথায়? আপনি দেখেন নাই? সংসদে মহিলা এমপি হইল, রাত ৪টা পর্যন্ত ইন্টারভিউ চললো, এখন কারা বেরিয়ে আসছে? কিছুই তো পাচ্ছেন না। কোথা কে দিল? কে নমিনেশন দিল? এমপিদের কোথাও আসেন? যারা ত্যাগী ছিল পায়নি কেন? বিদ্রোহী হলো কেন? এগুলো বুঝার ব্যাপার আছে তো। এখন তারেক রহমান মন্ত্রী পরিষদ করছে, উপদেষ্টা পরিষদ করছে। মন্ত্রী পরিষদ তো করলেন, এত বড় উপদেষ্টা পরিষদ কেন? একই মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী আছে, উপদেষ্টা আছে, কে কাজ করবে? যেমন মনে করেন জাহিদুর রহমান, তার পলিসি এন্ড স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার, পাশাপাশি কি তথ্য সম্প্রচার দিয়ে আছে। তথ্য সম্প্রচার আবার কি করতেছেন? তিনি প্রতি সপ্তাহে একটা করে ব্রিফ দিচ্ছে। তাহলে তথ্যমন্ত্রী যিনি আছে তার গুরুত্ব তো এমনি কমে যায়। এখন উনি ফোন করবেন, উনিও ফোন করবেন, অফিসাররা কি করবে? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন এগুলো কিন্তু দেখার ব্যাপার আপনাকে। কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ভেরি ফল্ট, খুব হয় না। এই প্রশাসন কেমনে চালাবেন? আপনি চালাতে দেখতেছেন যে আপনার এটা হয় না, কিন্তু করছেন যেটা। কারা মন্ত্রী কারা মিনিস্টার হচ্ছে দেখতেছেন না? কিভাবে হলো? কিভাবে যোগাযোগ মন্ত্রী ৩টা মন্ত্রণালয় পায়? কোন যোগ্যতা? প্রথম কথা হলো পার্টির প্রতি অবদানটা কি তার? ২ নম্বর হচ্ছে মন্ত্রিত্ব নেওয়ার যোগ্যতা কি? মন্ত্রী ইজ এ কাইন্ড অফ স্টেটসম্যানশিপ হয়নি। অনেক যোগ্য লোকরা বসে রাখছেন, আনেন নাই। না, ওই যে একজন আছে নাকি মীর শাহ আলম, নাকি তার নাম জীবনও শুনি নাই, সে নাকি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তার ছেলের নামে ইউনিয়ন, তার এখন শাহ আলম যে কাজটা করছে, প্রথম বলল এটা আমি করিনি। এখন যে ইউএনকে জিজ্ঞেস করা হলো, সরকার তো বেরিয়ে গেল কি প্রস্তাব ছিল কারা?
এখন আসছে যুব দলের এক নেতা ছিল বা কারা দিছিল, অর্থাৎ নামগুলো প্রস্তাব আসছে, প্রস্তাব দিয়েছে বিএনপি লোকজন। এখন যদি বলা হয় আপনি কেন এটা করলেন, একটা গ্রামের নাম যদি আপনার ছেলের নাম এবং এটা যদি ইউনিক করে দেয়, কেন করলো? ছেলের অবদান কি? অবদানটা কি? আপনি বঙ্গবন্ধুর নামে একটা হাসপাতাল করছেন, জিয়ার নামে একটা এয়ারপোর্ট করবেন, অবদান আছে। খালেদা জিয়ার নামে অবদান আছে, বিখ্যাত ব্যক্তির নামে অবদান আছে, কবিগুরু নাম করেন, নজরুল নামে করেন, শহীদুল্লাহ নামে করেন, অবদান আছে। বিজ্ঞান বিজ্ঞানের নামে অবদান আছে। তার কি অবদান আছে? যে নাম সেটা হয়েছে তার কি অবদান আছে গ্রামে? কোনো জবাব নেই। এগুলো যদি এখন তারেক রহমান না দেখে এড়ায় যান, তাহলে বুঝবেন সংকটটা তিনি ইনভাইট করছেন, শুরু হয়েছে। এগুলো কিন্তু ভবিষ্যতে ফমেন্টিং হবে হবে এবং পরবর্তী কোনো সরকার যদি আসে বিপরীত চিত্র নিয়ে নাম চেঞ্জ হয়ে যাবে, লাভ নেই। দেখেন জিয়াউর রহমানের নামে ছিল কি জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা চেঞ্জ করে কি করলো আওয়ামী লীগ? হযরত শাহজালাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কেন করলো বলতো? ওই যে চিরাঙের জহুর আহমেদ নাকি তার নামে ছিল, নামটা কি করলো? আমানত শাহ। সিলেটে কি করলো? আওয়ামী লীগ কাজগুলো এমনভাবে করছে, যেমন পীর দরবেশ নাম দিয়ে দিছে, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু উনার নামে কিছু থাকলে সহজে চেঞ্জ করতে পারবে? ধর্মীয় সেন্টিমেন্ট আছে, আমানত শাহ সেন্টিমেন্ট আছে। এখন যদি এটা চেঞ্জ করতে চান আপনি পারেন, কিন্তু এয়ারপোর্টে এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু নামটা যার আছে সেটা কি করবে? এত সোজা না। রাজনীতি কিন্তু মানুষকে নিয়ে, আবেগকে নিয়ে, বুদ্ধিজীবী নিয়ে না। ওটা চেঞ্জ করতে হলে যে আর্থিক ঝুঁকিটা আসবে, কত নাম চেঞ্জ করতে হবে, কত সিল চেঞ্জ করতে হবে, বিরাট ব্যাপার সেটা। তো বিমানের নাম চেঞ্জ করতে হবে, বিমানে লোগো অনেক কিছু চলে আসে এখানে। এগুলি বলা সহজ, কিন্তু এক ধরনের লোক আছে কিন্তু তারা বুদ্ধি দিবে, এটা করা উচিত। কিন্তু উনি খুব স্থির, উনি হয়তো বলবেন না। কেরানীগঞ্জ বলছে না, মান্নামের হবে না। মান্নামের নতুন কিছু হবে। কেরানীগঞ্জ তো ইপিপিসি দিছে একটা চাইনিজ কোম্পানি। আমি বলেছি এগুলো ভালো পদক্ষেপ। আমাদের বিডার চেয়ারম্যান কি করছে? বিদেশের মাটিতে প্রথম চায়নাতেই কিন্তু একটা অফিস হলো। অর্থাৎ আমরা উন্নয়ন ঢুকছি। এটার উন্নয়ন প্রক্রিয়া কিন্তু। বাধার কি উন্নয়ন আসবে? বাধা আসবে রাজনীতি। আমি সেই জন্য বারবার একটা কথা বলতেছি আপনাকে। ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু সরল রেখা না। মাকড়সা জালে পেঁচা। একদিকে নদী, একদিকে বর্ডার, একদিকে আপনি আমদানি রপ্তানি। আপনি কত বিলিয়ন ডলার মাল কিনে নেওয়া আসা করা হচ্ছে। বিলিয়ন ডলার। এখন সেটা কি বন্ধ হয়েছে? যেমন ধরেন তারেক রহমান বলছে পেঁয়াজের কথা বলছে, আপনারা ছোটখাটি করেন, কোল্ড স্টোরেজ করেন, ভালো কথা বলছে। মাছের কথা করেন, জমা রাখেন না, দাম কমে যাবে। আপনি চামড়ার জন্য করেন, দাম কমে যাবে। এই চামড়াটা যদি 1.5 থেকে 2 বিলিয়ন ডলার বিক্রি হয়, এটা যদি আমরা বিদেশে পাঠাই 14 বিলিয়ন ডলার, এটা সবাই বুঝতেছে। বাস্তবায়ন করবে কে? সরকার। সরকার বাস্তবায়ন করার জন্য সেই মেকানিজম হাতে আছে। আপনার ইচ্ছার সাথে বাস্তব মিলটা করতে হবে। এটা বলেন। আমি কিন্তু সবকিছুর কথা বলি যে আপনার চিন্তা ভাবনা হলো আপনার, কিন্তু যখন প্রকাশ করবে বাস্তবের মডেল চলে আসবে, বাস্তবে কে করবে? ধারাবাহিকতা কোথায়? আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আজকে তারেক রহমান যেগুলো করবে বড় বড় প্রজেক্ট চায়নার সাথে, পরবর্তী সরকার এসে যদি স্বীকৃতি পারে ডিলে করে ফেলে, যেমন আনোয়ারা নিয়ে হলো, হঠাৎ স্টপ হয়ে গেল, এত খরচ করলে। এগুলি মনে রাখবেন কিন্তু শুরু বড় শুরুটা কন্টিনিউটি। এই জন্য দরকার কি জানেন? দেশের ভিতরে সমঝোতা প্রয়োজন দলগুলির মধ্যে। আমরা যেই ক্ষমতা যাই, বিদেশি সাহায্য আনা করলে বা লোন নিয়ে যে করছি সে স্টপ করবো না। সেই ক্ষেত্রে বিদেশ জানতে চাইবে, বিদেশ মানে কারা? চীন, ভারত, ইউরোপ, যারা জাপান, তারাও দেখবে যে সরকারটা আসছে, সরকারটাকে আমার অনুমতি কিনা। কে দেখে? হাই ভারত দেখবে বা চীন দেখবে, অন্যরা তো চিন্তা করবে না। কাজেই ইচ্ছা করলে তো সব পারবেন না, মন তো অনেক কিছু চায়। ভালো খাবো, ভালো থাকবো, ভাই বোনকে মানুষ করবো, ছেলে মানুষ করবো, আত্মীয় স্বজনকে দান করে দেবো, বাঁচতে পারতেছে। রাষ্ট্র তাই, রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী তিনিও চান প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে জানেন ওই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকে, ওই ব্যক্তি মানুষ থাকে, উনি অটোমেটিকলি মহামানব রূপান্তরিত।
কারণ তার চিন্তা চেতনা ভালোবাসা পুরো দেশটা চলে আসে। ওই চেয়ারে না বসে বুঝবেন না ওই চেয়ারটা কি জিনিস। তারা যে বলছে না এই চেয়ারটা তো আগুন। ইয়েস, আগুন। ইন্দিরা গান্ধী বলছিল যুদ্ধের সময়, আই এম সিটিং অন এ ভলক্যানো। চেয়ারের কথা বলছি। এই চেয়ারে বসার পরে কোন ব্যক্তি স্বাভাবিক থাকে না। আল্লাহ তাআলা নিজেই তাকে একটা মহোচ্চায় নিয়ে যান। তার সংকীর্ণ মন দিয়ে ইচ্ছে চালান যায় না। আপনি সমালোচনা করতে দূরে, যাকে সমালোচনা করতেছেন আপনি তার কাছেও নেই। সে কেন এটা করে কি জন্য করতেছে? কাজে যত সহজে বলতেছেন চীন সফরে যাবে, এতগুলো এমইউ হবে, চুক্তি হবে, হবে হইলো তারপরে বাস্তবায়ন কি? ওইটা ঠিক করে রাখেন। বাস্তবায়ন করতে হলে আমার এই হার্ডেল আছে, ঠিক করতে হবে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পূর্ণ একটা ব্যালেন্সড ফরেন পলিসি। আমাকে চীন, আমেরিকা, ভারত ৩ জনের সাথে যতটুকু সম্ভব একটা সামঞ্জস্য বিধান করতে হবে। কারণ আমেরিকার সাথে যে চুক্তি করে ফেলে, ডিফেন্স চুক্তি করে ফেলেছে, করে ফেলে। তার সুবিধা সে নিবে। আমার বন্দরগুলো কি হবে? চলে যাবে। আবার ভারত কি চায় আপনার কাছে? দিবে। আবার চীন কি চায় তাও দিবে। তা তো চাওয়া পাওয়া যায়। মাতাবাড়ি তো ওদিকে গেছে তো সেই। জাপান করছে মাতাবাড়ি। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ যে মুভটা থাকে, করছে। আবার ভারত চাচ্ছে এই নাকি সার্ক থাকবে না। সার্ক ইনএক্টিভ হয়ে গেছে, মাইনাস। উনি বিমস্টেকে চলে গেছে। আবার অনেকগুলো বায়োলেটারাল চুক্তি করে ফেলেছে। ওই যে এই চুক্তি সেই চুক্তি হয় না। এখন মনে করেন আপনার নেপালের বিদ্যুৎ বেড়ে গেছে, উদ্বৃত্ত হয়ে গেছে। আপনি আনতে চাচ্ছেন। ভারত বলল ঠিক আছে, আমার ঘুরতে যাবো। আমার পাইপলাইন ইউজ করে। ভারতবাসী কি করলো? না আমি পাইপলাইন দিব। আপনার ইচ্ছে তো ভালো। আটকে দিচ্ছে তো। আদানি বলে দিল যে বিদ্যুৎ দিতে পারতেছে না, দাম বেড়ে গেছে। শেষ। রামপাল বলে দিতেছে আমি পারতেছি না। হয়ে গেছে। এগুলি বাস্তব কিন্তু। আমরা কিন্তু টকশো করে শেষ করতে পারি। এগুলো রাষ্ট্রের কাঠামোতে দেখবেন কখন কি ক্ষমতা আসতেছে। এক অফিস সচিব যাবে আরেক সচিব আসবে। মন মানুষের একরকম না তো। কেউ হয়তো একটা দেশের প্রতি দুর্বল, কেউ হয়তো একটা দেশকে সে মনে করে খারাপ দেশ। এই সমস্যা থেকে যাবে কিন্তু। টিম, স্টেট হচ্ছে রাষ্ট্র হচ্ছে টিম। টিমের মহানায়ক হিসেবে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী ডাইনামিক থাকবে এমন কিছু লোক। যারা ওই পঞ্চ পাণ্ডব বললাম, ভালো অর্থে নেন, এটা ফোর্স। কিচেন ক্যাবিনেট বলে। কিচেন ক্যাবিনেটের কারা থাকবে? তাদের যোগ্যতা কি? তাদের অভিজ্ঞতাটা কি? ভিশন মিশনটা কি? দেশপ্রেম কি? তারা কি সৎ না অসৎ? দেশকে ভালোবাসে? তারা কি প্রধানমন্ত্রীর মতো সব ছেড়ে দিতে পারে? যদি না মিলে, কাছাকাছি আছে। প্রধানমন্ত্রী হয়ে বলে একটা সূর্য, লাইক সান। আর স্টার প্ল্যানেট হচ্ছে মন্ত্রী। প্ল্যানেট, গ্রহ, উপগ্রহ মন্ত্রী। সে তো আলো দেয়। এই কনসেপ্ট কে দিচ্ছে? উইনস্টন চার্চিল, দ্য ফাইনেস্ট টাইম। বইতে সে বলছে। এই ক্যাবিনেট গভর্নমেন্টের সংজ্ঞা আছে তো। এটাও বুঝতে পারবে নাকি? প্রধানমন্ত্রী শুধু যাতে একটা প্রধানমন্ত্রী না, একটা পদ না। ইটস রেসপন্সিবিলিটি, ইটস এ ভিশন মিশন। অ্যান্ড সে নিজেকে জাতির সাথে মিশিয়ে ফেলায়। বিচ্ছিন্ন করতে পারবে না। যখন সে বিচ্ছিন্ন করতে যাবে, তখনই মনে হবে যে দেশকে আগের মতো ভালোবাসতেছেন। অথবা চরম সংকটের মধ্যে পড়ে গেছেন, পারতেছেন। এই যুদ্ধটা কার সাথে? বুঝতে পারেন ইন্টারনাল যুদ্ধ একটা আছে। এক্সটার্নাল যুদ্ধ তো আরো বড়। আমি সাহায্য পাচ্ছি না অপোজিশন কাছ থেকে, পার্টির থেকে, কারো কাছ থেকে। আমার একা সবকিছু আমার একা করতে হচ্ছে। দেশকে আমার একা বড়, বড় কথা সবাই বলতেছে। তারেক রহমান একা করতে যাবে কেন? এই যে আপনি চীন সফরে যাবেন, আপনি প্রয়োজনে জামাত ইসলাম নিয়ে যান একজন সাথে। কেন নেবেন? ওই অপোজিশন হিসেবে। আপনি বসতে দেন চীনকে, উই আর টুগেদার। ভারতকে মেসেজ দিয়ে দেন, আমি চাই কিছু করতেছি, কালেক্টিভলি করতেছি। পারবেন এটা করতে? আপনাকে দিবে না দল। কিন্তু দলের ভিতরে চুক্তি ভারতকে তো মেসেজ দিয়ে কাজ হবে না। আপনি যতক্ষণ না ভারতে মানে শেখ হাসিনার মতো সেবা দাসী হতে না পারতেছেন, আপনি ভারতকে কোনো কিছু দিয়েই সন্তুষ্ট করতে পারবেন না। জনাব সিনা সায়েদ, ভারত মনে করেন যে রসগোল্লা খাওয়ার স্বাদ পায়া গেছে। আপনি এখন তাকে নরমাল জিলাপি দিলে কাজ হবে না, তাকে ওই রসগোল্লাই দিতে হবে। এখন তারেক এখন রহমানের আসেন। পক্ষে তো হাসিনা হাসিনা হওয়া সম্ভব না। ভারত কিভাবে ম্যানেজ হবে? আপনার হাসিনা হওয়ার দরকার নেই তো। আপনাকে শুধু দেখতে হবে এই সময় যদি ভারতের সাথে মুভ করতে চান, কোন, কোন শক্তির সাথে সংস্পর্শ রাখলে ওই শক্তি আপনার পক্ষে থাকে। যেমন ধরেন বলে দিচ্ছি আমি।
না, সেই শক্তি একটা হচ্ছে ইসরায়েল। বাংলাদেশ যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা আমাদের পক্ষে সম্ভব না। আমরা কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবো? কথার কথা বলি, অনেকগুলি চুক্তি আছে না, ডিফেন্স প্যাক্ট, যেমন কোয়াড করছে কে? অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা বা 4টা 5টা দেশ করছে। না, ইন্ডো প্যাসিফিক ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান 4টা দেশ করছে। কিন্তু কোয়াড বলা হয়। আবার ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা আছে, এটা কারা করছে? এটা চায়না করছে। চায়না কি করছে? চায়না করছে কি? বিআরআই, হাটে গেছে স্ট্রিং অফ পালস, রোড নিয়ে গেছে, সমুদ্র নিয়ে গেছে। বাংলাদেশ কিন্তু বিআই মেম্বার, ভারত মেম্বার। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভস। এখন এই জিনিস বুঝতে আপনাকে যে কে কোন দিকে খেলতেছে। আবার ব্রিক্স এর মেম্বার কে? ভারত। এন্ড ব্রিক্স এর মধ্যে তো এবার যেহেতু ইরান যদি এবার জাহাজ মধ্যপ্রাচ্য হয়েছে, ব্রিক্স মধ্যে চালু হয়ে যাবে। এখন আপনি আমি যদি সেই ব্রিক্স এর মধ্যে ব্যবসা করি, গুড, আমার ডলার ওপর দরকার নেই। একটা বাড়িতে আমেরিকা খাইছে, আপনার বুঝতে হবে কিন্তু আমেরিকাতে জিনিস কিনবেন বেশি করে, টাকা দিবেন, ডলারের দাম বেড়ে গেছে, কি করবেন? লস করবেন তো। আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেখেন না কি অবস্থা সামনে এই ট্রেডের জন্য। অনেকগুলো চুক্তি আমেরিকার সাথে হয়েছে, যেগুলি বড় রাষ্ট্রের চাপাই দিচ্ছে, কিছু বলতে পারবেন। এটা যদি ভারত করতো কি করতো? যদি ভারত করতো, আপনি বলতেন ভারত খাইয়ে দিয়েছেন। ভারত হচ্ছে খারাপ চুক্তি আমেরিকার সাথে ট্রেড। আপনার জাতীয় স্বার্থ, ব্যবসায়ী স্বার্থ, ওখানে জনসন শেষ। মাল কিনতে হবে তাতে। আপনার ট্রেড ইমব্যালেন্স বেশি। আপনার গার্মেন্টস, আর সে কি সে আপনার কাছে কিছু কি নিবে? নেয় না কিছু। আপনি কি আনবেন? তুলা আনবেন, এটা আনবেন, সেটা আনবেন, তার থেকে সব আনবেন। চাপাই দিচ্ছে তো আপনাকে। আপনার খুব ভালো কেটা? ঠিক আমেরিকা? সে তার স্বার্থে করতেছে এবং সে তার স্বার্থে কি করবে? ওই তেল সম্পদটা সে একসময় নিয়ে নেবে। ওই সমুদ্রের কথা বলছেন, কক্সবাজার, বে অফ বেঙ্গল, খেলা তার আছে, তার স্বার্থে শেষ, আপনার জন্য আছে। সবসময় চিন্তা করবেন কোন শক্তি আপনার জন্য আসে না, আসে তার নিজের জন্য। পাশাপাশি আপনার জন্য কিছু করা গেলে ভালো। এই ভারতও আপনার, আমেরিকাও তাই, চীনও তাই, রাশিয়াও তাই। তো আপনি কি করবেন? আপনি তো বসতে আছেন চেয়ারে বসে, কিন্তু জনগণ কি মনে করতেছে? এই আপনি করলেন না কেন? আরে ভাই, আমি যে কেন করতে পারতেছেন আমি জানি। তুমি তোমার চেয়ারে নাই। আর আমার চেয়ারে যারা ছিল অতীতে, তারা যখন অপোজিশনে গেছে, সব মিথ্যা কথা বলতেছে তারা। কারণ তারা মৃত্যু দায়, তাদের সুপ্রিম। যদি প্রাইম মিনিস্টার উপরে প্রাক্তন মন্ত্রী, প্রাইম মিনিস্টার যদি সত্য কথা বলে, তার দেশপ্রেমিক হবে, তখন সরকার সাহায্য করবে। কিন্তু কি করে তারা? তারা যে মিথ্যা কথা বলে এবং যা তারা করছে, তারেক রহমান তাই করবে অধিকাংশ ক্ষেত্রে, যেটা হাসিনা করছে। হাসিনা তাই করছে যেটা খালেদা জিয়া করছে। খেয়াল করেন কিন্তু এগুলো কিন্তু কমন কিছু বিষয় থাকে, যেগুলো এক থাকে। উন্নয়ন করতে হবে, তো বড় বড় প্রজেক্ট করতে হবে। তারেক রহমান কি বলছিল ক্ষমতা এসে আগে? আমি বড় বড় প্রজেক্টে যাবো না। এখন যাচ্ছেন কেন? এই দেখেন কথা নেই। উনি বলছে যাবে, এখন যাচ্ছেন তো। আবার প্রশ্ন আসতেছে, সব কাজ আপনি কেন করতে হবে? আপনি তো 5 বছরের জন্য আসছেন, 5 বছর যে আপনি শুরু করে দিয়েছেন। কিন্তু 5 বছরের জন্য আইসা আপনি কি করলেন? 15 বছরের প্রজেক্ট হাতে নিয়ে নিলেন। এদের ক্রমশ চলবে। আরো তো চ্যালেঞ্জ আছে। ওই যে জাতিসংঘে কি বলেন? মধ্যমায়ের দেশ। 3 বছর পিছান, তারপর কি করবেন? এই জিনিসগুলো আমি সবসময় বলি যে, যদি অপোজিশন মেম্বার পার্লামেন্টে না বুঝে, কে বুঝবে? আমাদের মেম্বার পার্লামেন্টের মধ্যে হাতে গোনা, হাতে গোনা ম্যাক্সিমাম 50 জন করে নিয়েছে। আসলেই খারাপ লাগে। এই যে জামাতের একজন আছে, উনি সংসদে বসে মাইক্রোওয়েভ চায়, ওয়াশিং মেশিন চায়, পর্দা চায়। সংসদে কি এগুলো বলার জিনিস? আমি শুনেন, আমি একটা কথা বলি। আমি এটা আরেকজন ভালোভাবে দেখি। মহিলা এমপি দেখলাম, কয় দেয়ার ইজ এ লটস অফ কাঁচা রাস্তাস, ধন্যবাদ, থ্যাঙ্কস, এটা ঠিক আছে। বাংলা ইংলিশ মিলিয়ে। আমাদের এমপি যেটা বলছে, এটা হলো এই তিনি সৎলোক। মাইক্রো কিনা পয়সা তার কাছে নাই। ভাই পাইতে নাই পারে, কিন্তু, মাইক্রো কিছু ব্যাপার না। না 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 না, কিন্তু সংসদ তো জনগণের কথা বলার জন্য। আপনি যদি চান তাহলে ওই যে যেই সংসদের যে ভবন মেইনটেনেন্স টিম আছে ওদের মাধ্যমে বলেন। মাইক্রোওয়েভ নিয়ে আমি কথা বলবো না। তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার এটা। উনি কথা বলছে ঠিক আছে। এটা আমার কাছে আলোচ্য বিষয় না। উনি আরো কিছু চাইতে পারে ছোটখাটো। চাইতেই পারে, তার কি আসে যায়? তাই বলে যদি সংসদে? গাড়ি চাই নাই তো, বাড়ি চাই। তাই বলে সংসদে? আমি সংসদে কেন চাইলাম? আমি তো সংসদের মেম্বার এসেছি। কারণ আমার ওই রুমটা তাদের তো। সংসদ তাদের তো। আমার যে বিল্ডিংটা সংসদের আওতায়। সংসদে আপনি আসেন আইন পাস করার জন্য, আইন প্রণয়ন করার জন্য।
আপনার যদি নিজের কোনো চাওয়া পাওয়া থাকে ওটা আপনি ভিন্ন ডিপার্টমেন্টে ভিন্ন লোকের সঙ্গে কথা বলেন, সংসদে তো স্পিকারের কাছে এগুলো বলার কিছু নাই। কিন্তু এটা বলতে এই কমন সেন্সটা নাই যে এগুলো বলা উচিত না। আমি দেখলাম ওদিন জামাতের একজন এমপি বলতেছে, মাননীয় স্পিকার চালুন চালুন সুইরে বলে তোর পাছায় ছিদ্র। তো সংসদের ভিতরে এসব কথা বলার জিনিস, এসব অশ্লীল কথাবার্তা। শুনেন, এগুলো হয় কি, অনেকগুলো জিনিস আছে আপনার সাথে একমত আমি, এগুলি সংসদে লাগে, চিফ হুইপের সাথে আলাপ করতে পারে, স্পিকারের কথা ভিডিও কথা বলতে পারেন, যেটা হলে ভালো হয়, মানুষ জানবে কেন এগুলি। এগুলো এই জন্য হয়েছে ওদের কাছে কোনো সুপারিশ নেই, বুঝছেন তো, জ্ঞান ভিত্তিক সুপারিশ নেই রাষ্ট্রকে বিচরণ না করে। আপনি যে বাজেটটা দিচ্ছেন না, এই বাজেটের মধ্যে দেখেন তো কজন মানুষ পড়ছে, দেখেন তো আমাদের 112 কোটি 127 কোটি টাকা ইন্টার শিশুদের বাজেটও 6.5 লক্ষ কোটি টাকা, 6.5 লক্ষ কোটি টাকা শুধু আমাদের এই আর্নিং, বাজেট হলো 9.5 লক্ষ টাকা, 3 লক্ষ কোটি টাকা গ্যাপ আছে কিন্তু, এই গ্যাপটা কিন্তু পুরাবে। ইন্টারেস্ট চলে যাচ্ছে প্রায়, চিন্তা করছেন, বুঝিয়ে দিচ্ছেন, এর মধ্যে সরকারি কর্মচারী বেতন আছে, বেতন বাড়াই দিচ্ছে। তো আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট আসতেছে কি টাকা, আমরা তো মেইনলি এমনি চুরি আছে, চুরি চামারি আছে, সব যদি নেন একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট লাগে মনে করেন 5 লাখ টাকা, চুরি করবো 2 লাখ টাকা, খেয়াল করছেন। আবার কি হবো, এত সময় নিয়ে নিবে, এটা হবেই না, আবার টাকাও পাওয়া যাচ্ছে। সত্যিকার অর্থে যদি এটা হয় যে উন্নয়ন প্রজেক্ট গুলো করবেন আপনি, ছোটখাটো যেটা হবে রাস্তাঘাট ব্রিজ ঠিক মতো হয়েছে কিনা, বালি দিছি ইট দিছি কিনা ঠিক মতো, ওই সংস্কার করছে কিনা, বিল লেগে গেছে, আবার ওখানে কমিশন গেছে ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, লোকাল নেতা, আপনি করবেনটা কি? আমি তো এই জন্য বলতেছি মুখে বড় বড় লাভ নেই, বাস্তবে দেখেন তো এমপি সাহেব কি করতেছে। এমপি সাহেব কি মুখে যা বলে বাস্তবতা করে, মন্ত্রী সাহেব যা বলে তা কি করে, কেন করে না? মুশকিল। এমপিরা কাজ করতে পারতেছে, মন্ত্রীরা সচিবালয়ে, সচিবালয় যদি দেশে থাকতে বলতো না ঘুরে, প্রশ্ন হচ্ছে এটা না, ঘিরা ফেলেছে সব জায়গায়, দলীয় কর্মী বা বেনিফিশিয়ারি যারা আছে যাবে, কাজগুলি কারা পাচ্ছে, এইগুলি করতে পারলে উন্নয়ন হবে। আপনি নিজে দিয়ে দিচ্ছেন তো ঠিক আছে, মূল জায়গাতে কেউ নাই, দেশের ভিতরে যে কাঠামোটা আছে সেটাও ঠিক, যে যেখানে বসেছে বাগানটা সাজাতে পারে, বাগানটা কিন্তু ঠিক সাজানো হয়, কাউন্সিলর মিনিস্টার, এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ দেশে, এটা সুঘোষিত নয়, দক্ষতা দক্ষ নয়, অভিজ্ঞতা অভিজ্ঞ নয়, আলোকিত নয়, এখানে গোজামিল দেওয়া হয়েছে, কাকে খুশি করছে, খুশি করতে হয়েছে, বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রি গ্রুপ আছে না, ফাইন্যান্সার আছে না, তার সাথে কথা বলবেন আপনি। আমি তো সবসময় কথা বলি যে এত বড় লম্বা সাইজ মন্ত্রণালয় খেয়াল করবেন, আপনি একটা মিনিস্ট্রি করবেন, 30 জনের মন্ত্রী করেন, 30 জন, 20 জন মন্ত্রী, 10 জন প্রতিমন্ত্রী, শিক্ষা শেষ হবে না, পারবেন না। মন্ত্রিত্ব দিতে আপনি কোটা দেবেন, কিসের কোটা? আপনি এতগুলি ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্ট একটা মন্ত্রী করতে হবে কেন? আপনি এরভাবে করেন, ছোট মিনিস্ট্রি করেন, কাজ করবে। আপনি জেলা পরিষদ করছেন, মেয়র করছেন, উপজেলা করছেন, মন্ত্রী এত করতে হবে, কারণ চাপ। এই যে ক্ষমতা বন্টন, এখানে কিন্তু ক্ষমতাটা বন্টন করা হচ্ছে, মানে ক্ষমতাটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। দিস ইজ নট গড, এটা কিন্তু গুড প্রশাসন না, এটা ভালো রানিং অফ মিনিস্ট্রি না। আপনি আমার বুঝে যাবেই বলেন না, আপনি মুখ্য সচিব করবেন, প্রিন্সিপাল সেক্রেটারি করবেন, কাদের করছেন, ক্যাবিনেট সেক্রেটারি করছেন, কতটুকু জাজ করছেন, কি ক্রাইটেরিয়া করছেন, যাদের আসা উচিত তারা আসতে পারবে, তাদের আনবেন না। এখন আপনার কথা বললে হবে, এই যে বললাম সব জায়গায় এক জিনিস, আমি এই জন্য বললাম তারেক রহমান চ্যালেঞ্জের মধ্যে আসছে, তার বড় চ্যালেঞ্জ হচ্ছে ভারত, দ্বিতীয় আশীর্বাদ হচ্ছে পাশে আছে চীন, আমেরিকা এতগুলো শর্ত দিয়ে বলেছে, এবং সলে বলে কৌশল সে মেনে নেবে, সেটা এবার দিতে হবে আপনাকে, এই যে দিতে হবে, আমি আপনাকে দেবো আর আমাকে দিতে হবে। আমি আপনার বাসায় বেড়াতে গেলাম, আপনি আমাকে জাপান খাওয়ার, আমি বললাম আমাকে 2টা মুরগি দিবেন, 3টা চিতল মাছ দিবেন,
দিতেই হবে আপনাকে। আপনি কি করবেন? দিস ইজ কল্ড দুইটা রাষ্ট্র যখন সমান না হয়, আনইভেন হয়, রাষ্ট্রবিজ্ঞানী হু গ্রেসিয়াম উইল অ্যাকসেপ্ট সভরেন্টি কখনো ইকুয়াল না হলে ব্যর্থ যায়, লিমিটেড হয়ে যায়। লিমিটেড কনসেপ্ট, লিমিটেড সভরেন্টি। দুইটা দেশ সমান না হলে সভরেন্টি ইকুয়াল হয়, সমতা আসে না। এটা হচ্ছে বাস্তব চিত্র। আর রাজনৈতিক অঙ্ক হচ্ছে সব দেশ সমান, ডাই অব ল, তাই ল নিয়ে থাকে। এটা হয় না, আপনাকে বুঝতে হবে তো। এভারেস্ট আমার তো আলোচনা মনে করছি হয় এই আমরা সবার পৃথিবীতে সাথে। আমেরিকা, রাশিয়া আর চায়না ছাড়া কেউই স্বাধীন না। এমনকি ভারতও স্বাধীন না। এই কথাটা সে বইতে বলছে যে একমাত্র যেহেতু পাওয়ারফুল রাষ্ট্র তারা স্বাধীন বা তার চেয়ে বেশি পাওয়ারফুল যে তার কাছে সে একটু নমনীয়। আর ছোট রাষ্ট্রগুলো কিছুই না, কিছুই না। কারণ তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে সামরিক শক্তি, দুর্বল। দ্বিতীয় শক্তি জিডিপি, দুর্বল। খেয়াল করবেন। এবং ন্যাশনাল পাওয়ার যেটা দুর্বল। এইগুলি দুর্বল রেখে আলোচনা করতে চাইবেন। আপনি চাইতে গেছেন। আমাদের ডিফেন্স সেক্টর যেটা আছে শেখ হাসিনা ফোর্সেস গো 2030 বলছিলেন। সরাসরি ডিফেন্স পলিসি করতে পারবে। ভারতের জন্য পারবে। ডিফেন্স পলিসি করতে গেলে আপনি বলতে আমার শত্রুকে ডাকবেন। আপনার শত্রুকে দেখে আপনার পলিসি তৈরি হবে। এই পর্যায়ে আমাকে যেতে হবে। এই যে আমার শত্রু এখানে আছে, আমি এখানে যাব। এই শুরু হলো ডিফেন্স। এখন আপনি কি করছেন? আমার কোনো শত্রু নাই। কি এই ডিফেন্স ব্যাপার কি? এখন আপনি আমেরিকার সাথে কথা বলতেছেন ডিফেন্স নিয়ে। কি কথা বলবেন? আপনার কাছে সাহায্য চাইতে হবে, আমার সাহায্য করুন। যখন চাইতে গেছে তখন আপনি সার্বভৌমত্ব থাকে না সে। ওটা বাস্তবতা। একেবারে বাস্তব আসেন না কেন? আপনার কাছে সায়েন্স টেকনোলজি নাই। আপনার কাছে মেশিন চায়না আনতে হবে। আপনাকে কি বলে চায়নার সাথে আনতে হবে কি সিস্টেমটা আছে না? ওই যে কাজ করে বিভিন্ন সিস্টেম, বার্টার সিস্টেম কাজ করতেছে, চায়না তার বিভিন্ন পদ্ধতি আছে। ওকে আমি কাজ করব। আমি যখন কাজ করব, শ্রমিক আমার ক্যালকুলেট। রড আমার, সিমেন্ট আমার, টেকনিশিয়ান আমার। চায়নার পলিসি। একই কাজ তো ভারতও করছে বাংলাদেশ। হ্যাঁ, এদিকে ভারতও করছে। চায়না করলে দোষ নেই, ভারত না ভারতের দোষ আছে। রাশিয়া কি করছে? রূপপুর পাওয়ার প্ল্যান্ট করছে। কি করছে? এই শর্ত কেন মেনে নেন? ওই জন্য মেনে নিচ্ছেন আপনি মূলত আপনি দুর্বল। আবার আপনি যদি দুর্বল না টাকা থাকে, সৌদি আরবে টাকা আছে না? সৌদি আরব কাজ করাচ্ছে, টাকা দিয়ে কাজ করাচ্ছে। কিন্তু টেকনিশিয়ান গুলি কার? হ্যান্ডস গুলি কার? যে পর্যন্ত সৌদি টেকনিক তৈরি না হবে, আমেরিকা করবে। আচ্ছা মধ্যপ্রাচ্যের তেল শক্তির আমেরিকা কেন? বিকজ অফ ওই যে টেকনিক্যাল হ্যান্ড। এই জন্য দেখেন যে এই জিনিসগুলো প্রধানমন্ত্রী বুঝেন সরকার। রাষ্ট্রে কিছু লোক থাকতে হবে যাদের ধৈর্য সহ্য খুব বেশি। গালি দিলে কথা বলবে না। এখানে কিছুটা বয়সের ব্যাপার আছে। বয়সের সাথে কিন্তু অভিজ্ঞতার ব্যাপার আছে। আপনি টাকা দিয়ে অভিজ্ঞতা কিনতে পারবেন, বয়স কিনতে পারবেন। এটা বুঝতে হবে। জ্ঞানী যারা বলতে জানেন, জ্ঞানীরা বলেন কি বলেন? আপনি বললেন আপনার বয়স এখন মনে করেন 50। আমার 50 বছর হয়ে গেছে। আপনি খুশি। আমি কিন্তু খুশি না। আপনার 50 বছর চলে গেছে। আপনার একটা বয়স আসছে আল্লাহ দিয়ে দিছে। ওখানে প্রতিদিন কমতেছে। আপনার প্রতিদিন বয়স কমতেছে, বাড়তেছে না। আপনাকে বাড়ার কথা 5 ফিট, আপনি বাড়বেন। কিন্তু প্রতিদিন কিন্তু আপনি কমতেছে। ওই যে বয়স একদিন কমতেছে। এটা জীবনের গতিতে এটি। আমাদের এখানে বললাম যে আমরা কিন্তু পলিটিক্স রেটরিক্সটা বেশি করি। বাস্তবতা কম। আপনি আমাকে ৫ টা নেতা দেখেন বাংলাদেশে। I put challenge ৫ টা নেতা দেখেন বাংলাদেশে যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি। একজন স্টেটসম্যান। পারবেন? আপনি পারবেন। সে আরেকজন কেউ সাথে না, ঠিক না। অর্থাৎ এই ৫ জন নিয়ে এটা জাতীয় ঐক্য থাকতে হবে না, এর ভালো। হয় না। এমনকি দেখেন সাহিত্য জগতে কবিগুরু কিন্তু নজরুল পছন্দ করত না। এবং সে তার ওটা বাড়াতে দাঁড়িয়েছে।
তার ক্ষোভ ছিল। স্বীকৃতি অনুরূপ জিনিস না। ৫টা দেখান নেতা, আমি টক শোতে দেখতেছেন সবারই বলতেছি। আপনারা ৫টা নেতার নাম লেখা পাঠান এই টক শো, যাদেরকে জাতির মেজরিটি বলবে ইয়েস দে ক্যান রান দ্য স্টেট ইফেক্টিভ। আপনি যদি হা বলে আর না বলে, আওয়ামী লীগ হা বলে বিএনপি না বলবে, বিএনপি হা বলে জামাত না বলবে, কি হবে? জাতীয় নেতা নিয়ে কথা বলতে পারছেন না। আপনার জাতীয় নেতা কি? এই যে ভারতে যখন যান মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, আর নেতা আছে না? ওই যে মোদি যাকে লাফালাফি করে, কিন্তু স্বীকৃত সব, বিতর্ক নেই। আমাদের এখানে বিতর্ক আছে, প্রতি পদে পদে বিতর্ক। আপনি কি করবেন? আমি শ্রেষ্ঠ, আমি সব, আমি যা বুঝি কেউ বুঝে না। এই চিন্তা দিয়ে কিন্তু কোন নেতা জাতি বিল্ড আপ করতে পারে, একটু বুঝতে হবে। সুতরাং আপনার সাথে অনেক কথা বললাম। আমাদের শেষ কথা একটাই কথা, যত কথাই বলেন, রাজনীতি এক জিনিস, রাজনীতি দল পরিচালনা এক জিনিস, রাষ্ট্র পরিচালনা এক জিনিস। রাষ্ট্র পরিচালনা আপনাকে বৃহত্তর এমবিডি চলে আসতে হবে। এটাকে সম্পদটা কে দেয়? এই সম্পদ চলে আসে রাষ্ট্র থেকে। দলের সম্পদ চলে আসে দলের নিজস্ব ফান্ড থেকে বা চাঁদা থেকে। এই সম্পদ পাওয়ার পরে আপনি কিভাবে চালাবেন? আপনি বলেছিলেন আমি এই করবো, ওটা করতে লাগে ১০ টাকা। আপনি ক্ষমতায় বসছেন, দেখতেছেন সর্বোচ্চ ক্ষমতা কি ৪ টাকা। ৪ টাকা দিয়ে হাম চালান, তখন সমালোচনা শুরু হয়ে যাবে। এই তথ্যগুলো জনগণের কাছে নাই। নাই বলে বেশি, বেশি কথা বলে বেশি সমালোচিত হয়। সুতরাং আমার কাছে সবচেয়ে বড় একটাই কথা, আমরা চাই যে বাংলাদেশটা আগে যায়। আগানের পূর্ব শর্ত হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে। সত্যিকার বুঝাচ্ছি, লোভ লালসা থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, দুর্নীতি করবে না। দলগুলি বলছে ব্যক্তিকে, এবং তাদের তো মডেল দেখলে মানুষ সালাম দেয়, ওই জায়গাতে আসতেছে। কয়টা নেতা বলতে পারে মুখে হাত দিয়া জনগণ আমাকে সালাম দিচ্ছে স্বেচ্ছায়, দেখলেই বলে একটা অপবাদ দিয়ে দেয়। আগে দল ঠিক করেন, দল ক্ষমতা যাবে, ক্যাবিনেট ঠিক হবে, যারা হবে জাতি মিডিয়া বলবে বেস্ট ক্যাবিনেট, বেস্ট ক্যাবিনেট, ইয়েস তারা পারবে। কিন্তু মিডিয়া কি বলে দেয়, ওয়ান সাথে বলে দেয় এই ত্রুটি সেই ত্রুটি সেই ত্রুটি। আর এখন তো মিডিয়ার জন্য বুঝিত, এখনকার পৃথিবী তো অন্য, ডিজিটাল ওয়ার্ল্ড তো একদম খোলা থাকে, বলে বলবো একটা লোক রহমান করতে 1 সেকেন্ড লাগে না, তুলতে 1 সেকেন্ড লাগে। কঠিন ব্যাপার থেকে নেই। আপনি এই জাতিকে ঠিক করবেন, মানুষ করবেন। আপনি একটা সমস্যার কথা বলেন তো আমাকে, শেষ করি। একটা সমস্যার কথা বলেন ঠিক করতে পারেন। জি, বলেন আবার। একটা সমস্যার কথা বলেন, সমাধান করা যায় একটা সমস্যা। মানে মানে কি বাংলাদেশের সমস্যা? আমি তো এলো, আমি আপনি বলেন। মিরপুর ডিওএসএসে হুম, নামাজ পড়তে গেলাম মসজিদে জুম্মার দিন। এই যে হুম, হঠাৎ করে ডিওএসএস পরিষদের সভাপতি, যিনি আগে এই মসজিদের সভাপতি ছিলেন, উনি আসলেন একটা জরুরি বার্তা বক্তৃতা। শুনেন, এই টক শোতে শুনতেছেন যারা, সব মনোযোগ শুনেন। উনি দুঃখ প্রাণান্ত মন নিয়ে বললেন, ডিওএসএস অভ্যন্তরে, এটা 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 মহাখালী না বারিধারা কোনটা? মিরপুর ডিওএসএস মিরপুর। হুম, খুব ওয়েল প্রোটেক্টেড, ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া পাঠায়। শুধু আর্মি, এখানে বিউপি আছে, এমএসটি আছে, স্টাফ কলেজ আছে আর্মি। এখানে প্রতি বছরে আসে প্রাইম মিনিস্টার আসে, প্রেসিডেন্ট আসে, এখানে বিভিন্ন বিদেশি দেশি বিদেশি অফিসার আসে থাকে ভিতরে। এইখানে সে বলল যে এখানে মাদকের ক্রয় বিক্রয় বেড়ে গেছে, মাদক আসক্ত বেড়ে গেছে, এবং পরিষদকে জানানো হচ্ছে যে তার ছেলে নষ্ট হয়ে গেছে। পরিষদ যাচ্ছে, পুলিশ ডাকতেছে, পুলিশ আসার পর বাদে কি দিতেছে, পুলিশে নিয়ে যান, এই ছেলে চাই না। খেয়াল করবেন, তার চেয়ে জঘন্য ঘটনা ঘটছে। ৩২ বছরের অবিবাহিত মেয়ে, তিনি ড্রাগ ডিট। এখন তার কোথায় পাঠাবেন? ড্রাগ সেন্টারে? সম্ভব না। আপনি এই দেশে সেন্টার করতেছেন। আমাদের আন্দোলনটা কি? ড্রাগ সেন্টার বাড়াবেন, নিরাময় সেন্টার বাড়ান, ওষুধ বাড়াবেন, রিহেবিলিটেশন কিন্তু রিহেবিলিটেশনে। বাড়াই দেন, অসুবিধা কি? যত ভালো তো, ড্রাগস বেশি হতো। ঢাকা টাউনে দেখেন, এই ডিউসের মধ্যে জায়গা কে বললেন? এই যে
ব্রিগেডিয়ার জেনারেল সাবেক সিনিয়র মোস্ট, তিনি বলছেন ওপেন মসজিদ সবাই সামনে। এই সমস্যা যদি মিরপুর ডিওএসএস হয়, ক্যান ইউ থিঙ্ক অফ আদার প্লেস? উত্তরা, পুরান ঢাকা, মিরপুর, গাজীপুর, গুলশান, বাড্ডা, কই যাবেন? ধানমন্ডির ওই হাজারীবাগ, মিরপুরের ভিতরে যেখানে অশিক্ষিত লোক নাই, সব মার্জিত লোক, এবং যেখানে প্রোটেক্ট আর্মি এরিয়া, আইন শৃঙ্খলা খুব কঠিন, একটা সিগারেট খাওয়া যায় না রাস্তায়, আরো গালি দেওয়া যায়, এত নিয়ন্ত্রিত হয়। আমি থাকি তো এখানে। এত সুন্দর জায়গা যে আমি ধানমন্ডি পাশে থাকবো সেই না কেন পরিবেশ পরিস্থিতি। এইখানে যদি আজকে সভাপতি বলেন এই কথা, মেসেজ টু অল, কিসের রাজদমন করতেছেন রাষ্ট্রকে বলবো? যেখানে হওয়া উচিত সেটা হয়ে গেছে, সেখানে এই ছেলে মেয়েরা তো মানুষ হবে না, নষ্ট হয়ে যাচ্ছে। বাপ মানে না, গুরুজনরা মানে না, ড্যাম কেয়ার ভাব, কয়দিন পর স্টেট কাউন্ট শুরু করবে, কি করবে? এই যে শপিং কমপ্লেক্স আছে, নতুন কিছু হোটেল হয়েছে আপনার এলাকায়, কিন্তু কথা তো ছেলে ব্যাপারে সেট খাচ্ছে, কে দেখবে? এটা কি সভ্যতা, সংস্কৃতি, অগ্রগতি? এর পেছনে কে আছে? ওই যে বললাম ডিজিটাল জগৎ, সবার হাতে মোবাইল, রিক্সাওয়ালাদের দুইটা মোবাইল, কাজের উপর দুইটা মোবাইল, পড়তে ছেলে মেয়ের দুইটা তিনটা মোবাইল, কই পানি গেলি? নিয়ন্ত্রণটা কে করবে? যে কারণে আপনার দেশের স্টারমার প্রধানমন্ত্রী কি বলছে, 2027 সালের পর থেকে 16 বছরের নিচে যারা আছেন তাদের জন্য সব স্টপ। না কিন্তু এটা 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 এফেক্ট হবে না, they gonna find other way always. আপনার কথা প্রভাব আজকে অ্যামাজনের চিফ কি বলতেছে, উনি তো ভয়ঙ্কর চিন্তিছেন, চিন্তা শক্তি কমে যাচ্ছে। আমি বললাম যে মিরপুর ডিওসি চিঠি দিচ্ছি আপনাকে, কে বলতেছে? স্বয়ংপুর সভাপতি, উনি খুব একটা গণ্যমান্য ব্যক্তি এবং খুবই সৎ লোক, উনি বলছে আমরা পারছি না। তাহলে মেয়েদের জন্য কি করবে? সেন্টার করতে পারে, তাহলে আসে সংগ্রাম কি নিরাময় সেন্টার করার দিকে, নাকি ড্রাগস রোধ করার দিকে, না পাড়ায় দিকে? কি পরিমাণ ড্রাগস বিক্রি হয় প্রতি বছর, প্রতিদিন, বা ঢাকা সিটিতে জানেন নাকি? সব জানে, জানার পরও কিন্তু সব চলছে। আপনারা যারা রাজনীতি করেন, দেশটা চালাবেন যারা ওয়াদাবদ্ধ জাতির কাছে, তাদের কাছে আমরা এখন কি পাচ্ছি? বাস্তবে এখন কি পাচ্ছি? অতীতের কাছে কি পাইছি? পাওয়াটা কিন্তু সেই কোথাও কোথাও বাড়ছে, জাতি হতাশ। এই জন্যই বললাম, আপনি যেভাবেই যান না কেন, বাস্তবতা খুবই নির্মম, খুবই কঠিন, বাস্তবে হেরে যাচ্ছে। আমরা প্রতিদিন সন্তান, আমরা গার্জিয়ান অসহায় হয়ে যাচ্ছে, মা অসহায় হচ্ছে, বাবা অসহায় হয়ে যাচ্ছে, সন্তানরা কিছু একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে, করার কিছু নাই। কেন? সমাজটা হয়ে গেছে কেমন জানি এই সমাজ। আমি এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনার দেশটাকে ভালোবাসছেন, আরো ভালোবাসেন। এই দেশই আপনার মা, এই দেশের মধ্যে জয় আছে, আপনার চাওয়ার কিছু নাই। আল্লাহ আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে চিন্তা করে দেখেন। একেবারে কঠিন জায়গা থেকে আমি স্বর্গে বসেছি, এখান থেকে আপনার একটাই পথ আছে। আমাদের পণ্ডিত জরাস্ত্রু আশিক, উনি বলেছেন, তুমি যখন কোনো কিছু শীর্ষে অবস্থান করছো, মান সম্মান ইজ্জত লেখাপড়া ব্যবস্থা, ওই পর্যায়ে থাকলে মৃত্যু কামনা করো, কারণ শীর্ষের পরে কিন্তু নেমে যাবে। এই নামাটা তোমার জন্য কিন্তু সমাজ না হবে। প্রধানমন্ত্রীর জন্য আর চাওয়া পাওয়ার কিছু নাই, দেওয়ার আছে, কিন্তু মন্ত্রীর জন্য চাওয়া পাওয়ার কিছু নাই, সবাই তো প্রধান হবে না, সূর্যের নাই। এই যে বলছেন কথাটা, এখন তুমি মৃত্যু কামনা করো, আমিও আপনি এখানে তাই বলবো। সম্মান যে যা পেয়েছেন, যেখানে আছেন, এনবিআর এর চেয়ারম্যান হন, পেট্রোপোলের চেয়ারম্যান, যেখানে হন না, চাকরিজীবী যেখানে আছে, সুযোগ আছে, পুলিশে আইজি আছে, আপনারা যে যেখানে আছেন, একটাই চিন্তা করবেন, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, শেষ পরে গেছে। এখন আমার নামাটা কেমন হবে? এই নামাটাকে সম্মানজনক হবে নাকি একটার জন্য? এই উপলব্ধি থাকলে আমার বিশ্বাস আমাদেরকে আবার বলতে হবে ওই একই কথা, খানা তার রহমান বলছিল, আবার তোরা মানুষ, আবার তোরা মানুষ। আমি একই কথা বলবো,
জেনারেশন ধ্বংস দিয়ে চলে যাচ্ছে। কিন্তু কোনো অভিভাবক বলতে পারেন বুকে হাত দিয়ে আই এম হ্যাপি। যখন টিচার বলতে পারবেন না আই এম হ্যাপি, শিক্ষক বলতে পারেন আই এম হ্যাপি, প্রাইমারি বলতে পারেন আই এম হ্যাপি, গার্জিয়ান আই এম হ্যাপি, তাহলে বুঝতে হবে আনহ্যাপিনেস কারণগুলো কি। ওই কারণগুলো কিছুটা ব্যক্তির কাছে, কিছুটা সমাজের কাছে, পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে কিছুটা। সবাই যদি যার ক্ষেত্রে আমরা পালন করি সব ঠিক, আদারওয়াইজ রাষ্ট্রকে দোষ দেওয়া লাভ নেই। আল্লাহ আমাকে হেফাজত করুন এবং বাংলাদেশকে আল্লাহ তাআলা, আমার খুব দুঃখ লাগে, অতি দুঃখে বলতেছি, হে আল্লাহ এই বাংলাদেশকে তুমি তোমার ব্যক্তিগত ফান্ডে নিয়ে যাও। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।